ওকে, গুড মর্নিং অল। তো আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, মেকানিক্সের যেটা মোস্ট ফান্ডামেন্টাল চ্যাপ্টার বলতে পারো, সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেটা হচ্ছে নিউটনস লজ অফ মোশন, সংক্ষেপে এনএলএম, নিউটনের গতিসূত্র। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মেকানিক্সের বা হোল ক্লাসিক্যাল ফিজিক্সের বলতে পারো। অ্যাকচুয়ালি সম্পূর্ণ ফিজিক্সটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সকে আরেকটা নাম আছে মডার্ন ফিজিক্সের, আমরা মডার্ন ফিজিক্সকে কোয়ান্টাম ফিজিক্সও বলি বা কোয়ান্টাম মেকানিক্সও বলি। ক্লাসিক্যাল ফিজিক্স আর মডার্ন ফিজিক্সের পার্থক্য হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্সের যে সূত্রাবলী সেগুলো ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরো, সূর্যের চারিদিকে পৃথিবী কিভাবে ঘুরছে, কেন ঘুরছে, কত স্পিডে ঘুরছে, কত টাইম পিরিয়ড, বা অন্য কোনো গ্রহ কত স্পিডে ঘুরছে, কত তার টাইম পিরিয়ড, বা আমাদের চোখের সামনে আমাদের যে জগৎটা আমরা দেখতে পাই সেই জগতের যত ঘটনাবলী আছে সমস্ত ঘটনাবলীর ব্যাখ্যা এই ক্লাসিক্যাল ফিজিক্সের সূত্রগুলির সাহায্যে দেওয়া সম্ভব। কিন্তু আণবিক স্তরে বা পারমাণবিক স্তরে বা সাবঅ্যাটমিক লেভেলে যখন আমরা অণুর সংক্রান্ত আলোচনা করব বা পরমাণু সংক্রান্ত বা পরমাণুর ভেতরের যে কণা তাদের আলোচনা যখন করব, তাদের গতি, প্রকৃতি, ধর্ম ব্যাখ্যা করতে গেলে সেক্ষেত্রে ক্লাসিক্যাল ফিজিক্স ইনসাফিসিয়েন্ট হয়ে যায়, সেখানে ক্লাসিক্যাল ফিজিক্স ঠিকঠাক মতো খাটে না। সেই জন্য ফিজিক্সের নতুন তত্ত্ব এসছে যেটাকে আমরা বলি কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স বা মডার্ন ফিজিক্স। তো সেই তত্ত্ব বা সেই সূত্রের সাহায্যে, সূত্রাবলীর সাহায্যে আমরা ওই জগতের সমস্ত ঘটনাবলীর ব্যাখ্যা দিতে পারি। ওই জগৎ মানে আণবিক স্তরের যে জগৎ বা পারমাণবিক স্তরের বা সাব অ্যাটমিক লেভেলের, মানে অ্যাটমের থেকেও ছোট যারা পার্টিকেল তাদের লেভেলের যে কণা, সেই সমস্ত কণাদের গতি, প্রকৃতি, ধর্ম ব্যাখ্যা করতে আমাদের কোয়ান্টাম ফিজিক্স দরকার পড়ে। তো দুটোই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, ক্লাসিক্যাল ফিজিক্স এবং মডার্ন ফিজিক্স। কারণটা নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার, কারণ একটার সাহায্যে আমরা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের সমস্ত কিছু ব্যাখ্যা করতে পারি, আরেকটার সাহায্যে বলতে পারো মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের সমস্ত কিছু ব্যাখ্যা করতে পারি। ক্লিয়ার? এবার এই ক্লাসিক্যাল ফিজিক্সের যে স্তম্ভ, এই ক্লাসিক্যাল মেকানিক্সের যে স্তম্ভ, অ্যাকচুয়ালি মেকানিক্স কি, মেকানিক্সে কিন্তু ফিজিক্সের বলতে পারো যে প্রায় সমস্ত ফান্ডামেন্টাল রুলগুলো বা লস অফ নেচার যেগুলো, সেগুলো কিন্তু মেকানিক্সের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এই রুলগুলো যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি এবং প্রয়োগ করা শিখতে পারি তাহলে কিন্তু আমরা ফিজিক্সের অন্যান্য পোর্শনে অনেক সুবিধা পাবো। মেকানিক্স যাদের দুর্বল, মেকানিক্স যদি ঠিকঠাক মতো আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু ফিজিক্সের অন্যান্য জায়গাতেও প্রবলেম হবে, একদম শিওর এটা। তো এই মেকানিক্সের যে স্তম্ভ, সেই স্তম্ভ হচ্ছে নিউটনের সূত্র। নিউটনের 4টা সূত্র, 3টা গতিসূত্র যেটা আমরা এই চ্যাপ্টারে পড়ব, আরেকটা আছে মহাকর্ষ সূত্র, এটা পরবর্তীতে পড়বো আমরা। তো এই যে 4টা সূত্র, তুমি বলতে পারো এই 4টা সূত্রই কিন্তু মেকানিক্সের 4টা পিলার। প্রায় সমস্ত ধারণাই এই 4টা সূত্রের উপরে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত। তো এই 4টা সূত্র যদি আমরা ঠিকঠাক মতো বুঝতে পারি তাহলে আমাদের কাছে মেকানিক্স কিন্তু অনেক ইজি হয়ে যাবে। আপাতত আমরা নিউটনের গতিসূত্রগুলো পড়ব, 3টা গতিসূত্র যেটা তোমরা ক্লাস 9-এও পড়েছো। তো এই গতিসূত্রগুলো ক্লাস 9-এ পড়েছো, মুখস্থ করেছো, মিনিং কতটা ঠিকঠাক বুঝতে পেরেছো সেটা তোমরা জানো। এই চ্যাপ্টারে কিন্তু অবশ্যই সূত্র মুখস্থ করার থেকেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সূত্রগুলোকে, সূত্রের মিনিংগুলো ঠিকঠাক বুঝতে পারা এবং বাস্তব সমস্যা সমাধানের ক্ষেত্রে এই সূত্রগুলোকে প্রয়োগ করতে পারা। আগামী 1-1.5 মাস তোমরা দেখবে আমরা প্রতিদিনই এই নিউটনস লই ব্যবহার করব এবং সমস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে 99% সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা নিউটনস লই ব্যবহার করব এবং এর সাহায্যেই সমস্ত সমস্যার সমাধান করব। ওকে, সুতরাং বুঝতেই পারছো এই চ্যাপ্টারটার গুরুত্ব কতটা। মেকানিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু এটা। কাজেই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে এবং বুঝে প্রয়োগ কিভাবে করতে হয় নিউটনের সূত্রগুলোকে সেগুলো কিন্তু অবশ্যই রপ্ত করতে হবে। তো আমি সেগুলো নিশ্চয়ই শেখাবো, নিশ্চয়ই আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে দেখবে। ওকে, তো চলে আসি ফার্স্ট ল। তোমরা ছোটবেলায় পড়েছো, অর্থাৎ ক্লাস 9-এ পড়েছো ফার্স্ট ল অফ মোশন বা নিউটনের প্রথম গতিসূত্র। তো ফার্স্ট ল এর যে স্টেটমেন্টটা
অনেক বড় স্টেটমেন্ট, আমি আরেকবার মুখে একটু বলি শুধু। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তো এর অর্থ ম্যাথমেটিক্যালি কী দাঁড়ায় আমরা শুধু সেই বিষয়টার উপরে নজর দেবো এই ক্ষেত্রে। যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয় তা দ্যাট মিন্স এফ এক্সটার্নাল যদি জিরো হয়, দুই রকমের ফোর্স বস্তুর উপরে ক্রিয়া করতে পারে, এক্সটার্নাল ফোর্স অ্যান্ড ইন্টারনাল ফোর্স। এক্সটার্নাল মানে বাহ্যিক বল, ইন্টারনাল মানে অভ্যন্তরীণ বল। তো বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয় দ্যাট মিন্স এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয়, তাহলে বস্তুর যেরকম অবস্থায় ও ছিল সেরকম অবস্থাতেই থাকবে, অর্থাৎ স্থির থাকলে স্থির থাকবে। ইফ ইউ ইকুয়াল টু জিরো দেন ইট উইল রিমেইন জিরো, অ্যান্ড ইফ ইউ ইকুয়াল টু নন জিরো দেন ইট উইল রিমেইন ইউ। অর্থাৎ যদি বস্তুটি স্থির থেকে থাকে তাহলে স্থির থাকবে, আর যদি কোনো বেগ থেকে থাকে তাহলে পরে অবশ্যই ওই বেগেই, ধরো বস্তুটার বেগ ছিল ইউ ইকুয়াল টু মনে করো 4i মিটার পার সেকেন্ড, তাহলে এই বেগটাই বজায় থাকবে। অর্থাৎ ওর বেগের মান 4 মিটার পার সেকেন্ড এবং বেগের দিক হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর। তো ও বল প্রযুক্ত না হলে পরে এই বেগেই 4 মিটার পার সেকেন্ড বেগেই ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলতে থাকবে। আর যদি রেস্টে থাকে, ধরো বস্তুটা রেস্টে ছিল, স্থির ছিল, তাহলে বল প্রযুক্ত না হলে ও রেস্টেই থাকবে। এই হচ্ছে কথাটা। এবার এই যে কথাটা, অর্থাৎ ইউ যা ছিল তাই থাকবে, এটাকে কিন্তু আমরা আরও সংক্ষেপ করেও লিখতে পারি। সংক্ষেপ করে লিখলে কি দাঁড়ায় দেখো, ইফ এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু জিরো দেন এ ইজ ইকুয়াল টু জিরো। কারণ দেখো বেগ অপরিবর্তিত থাকছে, তাই না? বেগ শূন্য থাকলে শূন্য থাকছে, আর যদি এটা থাকে তাহলে এটাই থাকছে, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তো বেগের পরিবর্তন না হওয়া মানে কি? বেগের পরিবর্তন না হওয়া মানে হচ্ছে ত্বরণ শূন্য। দ্যাট মিন্স নিউটনের ফার্স্ট ল অফ মোশনের যে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট সেটা হচ্ছে এটা, ইফ এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু জিরো দেন এ ইজ ইকুয়াল টু জিরো। তার মানে সোজা কথায় বল প্রয়োগ না হলে, বাইরে থেকে বল প্রয়োগ না হলে বস্তুর ত্বরণ হয় না। তার মানে উল্টো করে বললে, যদি ত্বরণ সৃষ্টি করতে হয় তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে এফ এক্সটার্নাল বলেছি এটা কিন্তু নেট ফোর্স, এটা মনে রাখতে হবে। ধরো তোমার কাছে একটা বস্তু আছে, এটা ধরো বস্তুটা, এই বস্তুটার উপরে এমন হতে পারে যে ধরো তুমি এইদিকে একটা বল প্রয়োগ করলে 10 নিউটন বাহ্যিক বল, ঠিক উল্টো দিকে আরেকটা বল প্রয়োগ করলে এটাও 10 নিউটন। তাহলে এই ক্ষেত্রে বস্তুটার ত্বরণ হবে কি? দ্য অ্যান্সার ইজ নো অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ল। কেন? বিকজ এফ এক্সটার্নাল, যেটা আমি কি বলেছি, এফ এক্সটার্নালটা হচ্ছে নেট ফোর্স। তাহলে নেট ফোর্স কত? 10i ক্যাপ মাইনাস 10i ক্যাপ, দ্যাট ইজ ইকুয়াল টু 0 নিউটন। পরিষ্কার? আই ক্যাপের দিকে 10 নিউটন আর মাইনাস আই ক্যাপের দিকে 10 নিউটন। তাহলে ভেক্টর হিসাবে যদি বল দুটোকে লেখো, তাহলে একটা হচ্ছে প্লাস 10i ক্যাপ আর একটা মাইনাস 10i ক্যাপ, তো যোগ করলে লব্ধি বল কত হবে? 0 নিউটন। দ্যাট মিন্স এফ এক্সটার্নাল 0 এসে গেল। তো এফ এক্সটার্নাল যদি 0 হয় দ্যাট মিন্স এ উইল অলসো বি 0। ক্লিয়ার? ইভেন আরও বেশি বল মিলেও 0 হতে পারে। ধরো এই বস্তুটার উপরে, ফর এক্সাম্পল ধরো এরকম একটা বস্তু আছে, ধরো এই দিকে আছে 10 নিউটন বল, ধরো এই দিকে আছে 10 নিউটন বল, আর এই দিকে আছে 10√2 নিউটন বল। এটার ক্ষেত্রেও কিন্তু এফ এক্সটার্নাল 0, এফ এক্সটার্নালের মান কিন্তু 0। ভেক্টর হিসাবে না লিখলেও চলবে, কোনো অসুবিধা নাই। দেখো এই দুটো বল যদি সমকোণে ক্রিয়া করে তাহলে এদের লব্ধি সমান বল এদের মাঝখান দিয়ে যাবে, এদের মাঝখান দিয়ে যাবে এবং এই লব্ধির মান 10√2 নিউটন হবে। ভেক্টর যোগে সূত্র বের দিয়ে করো, √10² + 10²। আর এই 10√2 নিউটন ঠিক এর বিপরীতে, তাহলে লব্ধি বল কত হয়ে যাবে? 0। দেয়ারফর ত্বরণ 0। তো বাহ্যিক বল প্রযুক্ত না হলে ত্বরণ 0 হয়, এই কথাটার মানে কিন্তু এই না যে বস্তুর উপরে বলই প্রযুক্ত হওয়া যাবে না। বস্তুর উপরে বল প্রযুক্ত হতেই পারে, একাধিক বল প্রযুক্ত হতে পারে, কিন্তু তাদের লব্ধি বা ভেক্টর যোগফলটা যদি 0 হয় তাহলে পরে তার ত্বরণ হয় না। দিস ইজ দ্য স্টেটমেন্ট বা দিস ইজ দ্য ফার্স্ট ল অফ মোশন। খুব সিম্পল কথা। তার মানে এই যে ফার্স্ট ল, এই ফার্স্ট ল থেকে অ্যাকচুয়ালি আমরা কি জানতে পারছি? আমরা জানতে পারছি যে বস্তুর ত্বরণের শর্ত কি, বস্তুর কখন ত্বরণ হয়। অথবা বলতে পারো ফার্স্ট ল থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে ডেফিনিশন অফ ফোর্স। এর আগে ফোর্সের কোনো ডেফিনিশন কিন্তু, প্রপার ডেফিনিশন কিন্তু ছিল না। নিউটনই প্রথম তার প্রথম সূত্রে ফোর্সের ডেফিনিশন দেন। কি ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে যা প্রয়োগ করলে ত্বরণ হয় তাকে বল বলা হয়। বাইরে থেকে যা প্রয়োগ করলে বস্তুর ত্বরণ হয় তাই হচ্ছে বল। বল প্রয়োগ করলে কি হয়? ত্বরণ হয়। বল প্রয়োগ না করলে কি হয়? ত্বরণ হয় না। ওকে,
তো এরপরে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে কোনো দিন যে কোনো সময় যতদিন ফিজিক্স পড়বে যে বল প্রয়োগ করলে কি হয়, তার অ্যান্সার হচ্ছে ফার্স্ট অ্যান্সার হবে ত্বরণ হয়। বল প্রয়োগ করলে অনেক কিছু হয়, আরও অন্য কিছুও হতে পারে। যেমন বল প্রয়োগ করলে বস্তুর আকৃতিরও পরিবর্তন হয় অনেক ক্ষেত্রে, তাই না? যেমন ধরো আমি যদি এই স্কেচ পেনটার উপরে এইভাবে বল প্রয়োগ করি তাহলে এটা বেন্ট হয়, আকৃতির পরিবর্তন হয়। কিন্তু দ্য ফার্স্ট অ্যান্সার উইল বি ইফ দেয়ার ইজ এ ফোর্স দেয়ার ইজ অ্যান অ্যাক্সেলারেশন। অবশ্যই ফোর্সটা কীরকম ফোর্স হতে হবে? আনব্যালেন্সড ফোর্স, নেট ফোর্স। ক্লিয়ার? ব্যালেন্সড ফোর্স যদি হয়ে যায়, ধরো আমি 3টা বল প্রয়োগ করলাম, ব্যালেন্স হয়ে গেল, একটা দ্বারা আরেকটা ব্যালেন্স হয়ে জিরো হয়ে গেল, ইন দ্যাট কেস অ্যাক্সেলারেশন উইল বি জিরো। কিন্তু যদি আনব্যালেন্সড ফোর্স থাকে, এফ নেট যদি নন জিরো হয়, এফ নেট যদি, এই যে এফ নেট মানে এই বলটা অবশ্যই এক্সটার্নাল ফোর্স, কিন্তু এক্সটার্নালের উপরেও আরেকটা কথা, এটা কিন্তু নেট ফোর্স। তো এফ নেট যদি জিরো হয় তাহলে ত্বরণ হয় না, কিন্তু এফ নেট যদি নন জিরো হয় তাহলে ত্বরণ হয়। এটাই ত্বরণের শর্ত। বস্তুর ত্বরণ সৃষ্টি করতে গেলে কি হতে হবে? দেয়ার শুড বি এ নেট ফোর্স, নেট এক্সটার্নাল ফোর্স অন দ্য বডি। ইন্টারনাল ফোর্সের জন্য কিন্তু ত্বরণ হয় না। ওকে, তুমি একটা চেয়ারে বসে আছো মনে করো ফ্লোরের উপরে, তুমি যদি ইন্টারনালি চেয়ারের উপরে বল প্রয়োগ করো তাহলে কিন্তু তুমি তার ত্বরণ সৃষ্টি করতে পারবে না। কথাটা বুঝতে পেরেছ? সো এক্সটার্নাল ফোর্স এবং নেট ফোর্স এর জন্য ত্বরণ হয়। এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্রের ফান্ডামেন্টাল কথা, মূল কথা। ওকে, এবার আমরা চলে যাব সেকেন্ড ল। তো এবার দেখো সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশন, এটাকে রিয়েল ল অফ মোশন বলে। কেন বলে একটু পরে বলছি। দেখো এটার বিবৃতিটা ছিল কীরকম, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। তো মিনিংটা দেখো কি, ম্যাথামেটিক্যালি কি মিনিং। ধরো একটা বস্তু, তার ভর এম, সে ইউ বেগে চলছে, এর উপরে একটা বল প্রয়োগ করা হলো এফ, টি সময় ধরে প্রয়োগ করা হলো এবং টি সময় পর এই বস্তুটার বেগ বেড়ে গিয়ে ভি হলো। যেহেতু বল প্রয়োগ করা হয়েছে সুতরাং ওর ত্বরণ হবে, ত্বরণ হওয়ার জন্য ওর বেগ বাড়লো, বেগ বেড়ে গিয়ে ভি হলো। তাহলে ওর ভরবেগের পরিবর্তন কত হলো? ওর ভরবেগের পরিবর্তন হলো এম ভি মাইনাস এম ইউ। ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। তাহলে এটা হচ্ছে অন্তিম ভরবেগ, এটা হচ্ছে প্রাথমিক ভরবেগ। অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ মানে ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত? বাই টি। বলেছে সূত্রে যে এটা ভ্যারিজ অ্যাজ হচ্ছে এফ, অর্থাৎ এটা বলের সমানুপাতিক। তাহলে এটা থেকে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি এফ ভ্যারিজ অ্যাজ, এম কমন নিয়ে নাও, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এটাকে লিখতে পাচ্ছি আমরা এফ ভ্যারিজ অ্যাজ এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, মানে বেগের পরিবর্তন বাই সময় মানে ত্বরণ। এবার এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এফ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এম এ। এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটার মান হচ্ছে 1। আমরা বলের একক এমনভাবে নির্বাচন করেছি যে এই কনস্ট্যান্টটার মান 1, যার ফলে আমরা এফ এর ফর্মুলা পেয়ে গেলাম। দেখো এফ ইকুয়াল টু এম এ। এটাকে বলতে পারো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। ওকে, তো এর তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে যে আমরা বলের পরিমাপ সূচক সমীকরণ পেয়ে গেলাম। প্রথম গতিসূত্র থেকে বল কি সেটা জেনেছিলাম, যা প্রয়োগ করলে ত্বরণ হয় সেটা বল। এবার আমরা জেনে গেলাম বল কিভাবে মাপবো। বল মানে কি? ভর ইন্টু ত্বরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মেকানিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ হচ্ছে এটা, এফ ইকুয়াল টু এম এ। আগামী 2 মাস তোমরা দেখবে আমরা 99% ক্ষেত্রে এই সূত্রটাই শুধু ব্যবহার করব এবং এই সূত্র দিয়েই সমস্ত সমস্যার সমাধান করব। মেকানিক্স মানেই কিন্তু প্রবলেম, অঙ্ক। তো সমস্ত অঙ্ক করতে এই সূত্রটাই লাগবে। তো এর প্রয়োগ আমাদের ভালো করে শিখতে হবে, যেটাকে অ্যাকচুয়ালি কী করে প্রয়োগ করে। ওকে, আচ্ছা, তাহলে বলের পরিমাপ সূচক সমীকরণ আমরা পেয়ে গেলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, যেটাকে তুমি দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপও বলতে পারো। এটার একটা অল্টারনেটিভ, একটা বিকল্প পদ্ধতিতেও এটাকে আমরা আসতে পারতাম এই সমীকরণটাতে। সেটা হচ্ছে আমরা যদি ক্যালকুলাসের ব্যবহার করতে চাই তাহলে আমরা লিখতে পারি এফ ভ্যারিজ অ্যাজ ডিপি ডিটি। এখান থেকে স্টার্ট করতে পারি। কেন? কারণ এফ মানে কি? বল। বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। এই যে ভরবেগের পরিবর্তনের হার
ক্যালকুলাসে লিখলে ডিপিডিটি হবে। সো এই যে এফ, এই এফ ভ্যারিজ অ্যাজ ডিপিডিটি ছিল, তো ডিডিটি অফ পি মানে কি? পি মানে ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, সো এমভি লিখলাম, ভিকে জেনারেল বেগ ধরো। তাহলে এফ ভ্যারিজ অ্যাজ এম ইন্টু ডিভিডিটি হবে, এম কনস্ট্যান্ট, বেশিরভাগ ক্ষেত্রে এম কনস্ট্যান্ট থাকে, তো সেই জন্য এটাকে লিখতে পারি, এমটাকে বাইরে লিখতে পারি এম ইন্টু ডিভিডিটি। তবে দুই একটা ক্ষেত্র কিন্তু আছে যেখানে এম কনস্ট্যান্ট থাকে না, সেই ক্ষেত্রে সূত্রটাকে মানে ডেরিভেটিভটাকে অন্যভাবে করতে হবে। আচ্ছা, এবার দেখো এই ডিভিডিটি আমরা সবাই চিনি। ডিভিডিটি মানে কি? ডিভিডিটি মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার মানে ত্বরণ। তাহলে আলটিমেটলি কোথায় আসলাম? ওই একই জায়গায় আবার এসে পৌঁছালাম, এফ ইকুয়াল টু কে এম এ, দ্যাট ইজ এফ ইকুয়াল টু এম এ। ক্লিয়ার? এই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ বা দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ সূচক যে সমীকরণ তার প্রতিষ্ঠা। ওকে, এবার এই সূত্রটাতে এই যে এফ ইকুয়াল টু এম এ আমরা ডিরাইভ করলাম, এই সূত্রটাতে একটা জিনিস পরিষ্কারভাবে মানে বুঝে নিতে হবে যে এই যে এফটা, এই এফটা কিন্তু অবশ্যই কিন্তু নেট ফোর্স এবং এক্সটার্নাল ফোর্স। ওকে, তুমি যদি কোনো একটা বস্তুর ত্বরণ বের করতে চাও তাহলে পরে অবশ্যই তোমাকে নেট ফোর্স বের করতে হবে, এবং নেট ফোর্স বের করে তারপর এই সমীকরণে পুট করলে ত্বরণ পেয়ে যাবে। এটাকে যদি আমি শুধু মান লিখি তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে এম এ আর এ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এম। এবার ধরো ফর এক্সাম্পল, ধরো এরকম একটা বস্তু আছে, ধরো তোমাকে বললাম যে এর উপরে এই দিকে একটা 10 নিউটন ফোর্স আর এর লম্ব দিকে একটা 10 নিউটন ফোর্স প্রয়োগ করা হলো, বলো যে এর ত্বরণ কত হবে? ধরো বস্তুটার ভর হচ্ছে 5 কেজি। তার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে প্রথমে তোমাকে এফ নেট বের করতে হবে। এফ নেট কত? এফ নেট হচ্ছে রুট ওভার 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, দ্যাট ইজ 10 রুট 2 নিউটন। দেয়ারফোর এ ইকুয়াল টু এফ বাই এম, দ্যাট ইজ 10 রুট 2 বাই 5, দ্যাট ইজ 2 রুট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দিকে হবে, কারণ এই লব্ধি বলটা এই দিকে, বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ত্বরণও কিন্তু সেই দিকে হয়, ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়, মানে ত্বরণ সেই দিকে হয়। কথা বুঝে গেল? আমরা এগুলো ইলাবোরেটলি এগুলো ইউজ করতে তো শিখবই, সেখানে পরে যাচ্ছি। জাস্ট আমি একটা বেসিক্সটা ক্লিয়ার করার জন্য একটা এক্সাম্পল নিলাম, যে এই যে এফ ইকুয়াল টু এম এ সমীকরণটা আমরা যখনই ব্যবহার করি না কেন, ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যে আমাকে কিন্তু এফ নেট বের করতে হবে। এফ নেট বের করে তবে আমরা করতে পারবো। তবে আমরা অনেক সময় কি করি, এফ নেট না বের করে আর বিভিন্ন ডিরেকশানে আমরা ত্বরণ বের করি। সেটা কেন করি, কখন করি, প্রবলেম সলভ করার সময় ঠিকঠাক বুঝে যাবে। ওকে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এফ, ওয়াই অক্ষ বরাবর এফ, এই দুটোকে আমরা অ্যাড না করেও এক্স অক্ষ বরাবর একটা ইকুয়েশন এবং ওয়াই অক্ষ বরাবর একটা ইকুয়েশন এইভাবেও আমরা লিখতে পারি। ওকে, আমি এইখানেই বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কীরকম তোমাদের কাছে, তাহলে এখনই পরিষ্কার হয়ে যাবে। আমরা যখন মেকানিক্সের সব সমস্যার সমাধান করব না, তখন অনেক জটিল জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের পদ্ধতিটা এইরকম। ধরো তোমাকে আমি বললাম যে ধরো একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে ধরো এই দিকে একটা বল প্রযুক্ত হয়েছে, ধরো এই দিকে একটা বল প্রযুক্ত হয়েছে, ধরো এই বরাবরও বল প্রযুক্ত হয়েছে, ধরো এই বরাবরও বল প্রযুক্ত হয়েছে। এবার আমরা জানতে চাই যে এই বস্তুটার ত্বরণ কত। তো আমরা কি করতে পারি, দেখো আমরা একটা কাজ করতে পারি, এই প্রত্যেকটা বলকে আমরা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর, আমার সুবিধা মতো আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরবো, যে কোনো দিকে আমি নিতে পারি, তারা শুধু লম্ব হলেই চলবে, আমরা বিভাজন করে নিব। তো বিভাজন করে নিলে প্রত্যেকেরই উপাংশ পাবো। ধরো এটা হচ্ছে F1 বল, এটা হচ্ছে F2, এটা হচ্ছে F3, এটা হচ্ছে F4 এই দিকে ছিল, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ছিল, এই যে ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ নেগেটিভ দিক, এক্স ড্যাশের এটা এক্সের নেগেটিভ দিক। এবার F2কে যদি F1কে বিভাজন করার দরকার নাই, বিকজ এটা অলরেডি এক্স অক্ষ বরাবর আছে। F2কে বিভাজন করলে এই দুটো উপাংশ পাবো, F3কে বিভাজন করলে এই দুটো উপাংশ পাবো, আর F4 অলরেডি ওয়াই অক্ষের দিকে আছে। তো আমরা এইবার কি করব, আমরা সমস্ত এক্স অক্ষ বরাবর যে বলগুলো সেগুলো যোগ করে একটা লব্ধি বের করব। আলটিমেটলি লব্ধি করছি ঠিকই, কিন্তু ফাইনাল লব্ধিটা না করলেও চলবে, Fx বের করব। Fx মানে কি?
এফএক্স হচ্ছে F1 F2 F3 F4 এদের এক্স অক্ষ বরাবর যে উপাংশগুলো তাদের যোগফল। এফএক্স বের করলাম। এফএক্স বের করার পর আমরা ইকুয়েশন কি লিখতে পারি, এফএক্স ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু এক্স। বস্তুটার ত্বরণ যে হবে সেই ত্বরণের একটা এক্স কম্পোনেন্ট থাকবে, একটা ওয়াই কম্পোনেন্ট থাকবে। ত্বরণের দুটো উপাংশ থাকবে, এক্স অক্ষ বরাবর এ এক্স ধরলাম, ওয়াই অক্ষ বরাবর যদি এ ওয়াই হয়, এবার ওয়াই অক্ষ বরাবর আরেকটা ইকুয়েশন লিখতে পারি এফ ওয়াই, অর্থাৎ এই F1 F2 F3 F4 এর যে ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলি তাদেরকে যোগ করব, তাদেরকে যোগ করার পর লিখব এম ইন্টু এ ওয়াই। তো এই সমীকরণ থেকে আমরা এ এক্স জানতে পারবো, আর এই সমীকরণ থেকে আমরা এ ওয়াই জানতে পারবো। তারপরে আমরা কি করতে পারি, যদি এ জানতে হয় তাহলে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার করে নেব, তাই না? তো এইভাবেও কিন্তু আমরা প্রবলেম সলভ করতে পারি। এইভাবেই অ্যাকচুয়ালি আমরা বেশিরভাগ প্রবলেম সলভ করব, তাতে আমাদের সুবিধা হয়। জেনারেলি অনেক ক্ষেত্রে দেখবা এটা করতেই হবে না, এই যে ইকুয়েশানগুলো, এই যে দুটো ইকুয়েশান অ্যালং এক্স আর অ্যালং ওয়াই, এই ইকুয়েশান দুটো দিয়েই প্রবলেমটা সলভ হয়ে যাবে। বুঝতে পারছো? এক এক প্রবলেমে এক একটা জিনিস বের করতে দেওয়া হয়। তো এই আমাদের ফান্ডামেন্টাল হচ্ছে ওই প্রবলেম সলভ করার যে টুল বা হাতিয়ার বলতে পারো, সেটা হচ্ছে এই দুটো ইকুয়েশান। এই দুটো ইকুয়েশানই কিন্তু এফ ইকুয়াল টু এম এ। বোঝা গেল? তাহলে এফ ইকুয়াল টু এম এ যে সমীকরণটা, এফ ইকুয়াল টু এম এ সমীকরণটা কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে যে এই সমীকরণটা নেট বলের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি, নেট এক্সটার্নাল ফোর্স। তবে আমরা কি করতে পারি, ইন জেনারেল মানে জেনারেলি আমরা যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন একাধিক বল যদি বস্তুর উপরে থাকে, তাহলে আমরা বলগুলোকে সবগুলোকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বিভাজন করে এক্স অক্ষ বরাবর একবার এই সমীকরণটা ব্যবহার করি, ওয়াই অক্ষ বরাবর আরেকবার ব্যবহার করি। কোনো অসুবিধা নেই, এটাও লব্ধি বল, এটা এক্স অক্ষ বরাবর লব্ধি এবং এর জন্য যে ত্বরণটা হবে সেটা এক্স অক্ষ বরাবর হবে, আর এটা ওয়াই অক্ষ বরাবর বলগুলোর লব্ধি, এর জন্য যে ত্বরণটা হবে সেটা ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হবে। এই দুটো ত্বরণ বস্তুর একসাথে থাকবে, সুতরাং লব্ধি ত্বরণ হবে হচ্ছে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, যেহেতু এই দুটো ত্বরণ পরস্পর লম্ব। কথা বোঝা গেল? আমরা যখন প্রবলেম সলভ করবো তখন অবভিয়াসলি এগুলো ক্লিয়ার হয়ে যাবে, আমি জাস্ট ইন জেনারেল এখানে বললাম। ওকে, এবার দেখো সেকেন্ড ল থেকে আমরা যা শিখলাম, এখান থেকে আরো দুই একটা এক্সট্রা কথা আমরা বুঝতে পারি। প্রথম কথা, সেকেন্ড ল থেকে আমরা ফার্স্ট লতে চলে যেতে পারি। কিভাবে দেখো, আমরা পেলাম যে এফ ইকুয়াল টু এম এ, তাই পেলাম। নাও ইফ এফ ইকুয়াল টু 0, অবভিয়াসলি এ ইকুয়াল টু 0। এই সমীকরণ অনুসারে এফ যদি 0 হয় তাহলে এ 0 হবে। তো এটা কোন সূত্র? এটাই তো ফার্স্ট ল, তাই না? তার মানে সেকেন্ড ল এর মধ্যেই কিন্তু ফার্স্ট লটা ঢুকে আছে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা যেটা সেটা হচ্ছে দেখো বস্তুর ভরের ভূমিকাটা একটু দেখো ত্বরণের ক্ষেত্রে। ধরো তোমার কাছে দুটো বস্তু আছে, ধরো এটার ভর হচ্ছে 5 কেজি, আরেকটা বস্তু আছে এটার ভর মনে করো 10 কেজি। দুটোর উপরে একই ফোর্স অ্যাপ্লাই করা হলো, ধরো 10 নিউটন। বলো কার কত ত্বরণ হবে? প্রথমটার ত্বরণ যদি A1 হয়, A1 হবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর দ্বিতীয়টার ত্বরণ A2 হলে এটা হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো A2 ইজ লেস দ্যান A1। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ত্বরণ কার কম হয়? যার ভর বেশি। ভেরি সিম্পল, তোমার সমীকরণ আমরা কি পেয়েছি? এফ ইকুয়াল টু এম এ। এবার এফ যদি কনস্ট্যান্ট হয়, ধরো দুটো বস্তু তিনটা বস্তুর উপরে একই বল প্রয়োগ করা হয়েছে কিন্তু তাদের এম আলাদা, তাহলে এ ভ্যারিজেস কি হয়ে যাবে? 1/m। যে ভারী তার ত্বরণ কম হবে, যে হালকা তার ত্বরণ বেশি হবে। সিম্পল কথা। তার মানে আমরা বলতে পারি যে ভর অ্যাকচুয়ালি কি রোল প্লে করে? ভর হচ্ছে ইনার্শিয়ার রোল প্লে করে। ইনার্শিয়া মানে জড়তা। তার মানে যে বস্তু ভারী তার জড়তা বেশি। জড়তা মানে কি? জড়তা মানে যে নিজের অবস্থায় অবিচল থাকতে চায়, যে না মানে যে ধর্মের জন্য নিজের অবস্থায় অবিচল থাকতে চায় কোনো বস্তু, তাকে ওর জড়তা বলে। তো কার জড়তা বেশি? জড়তা কি দিয়ে পরিমাপ হবে? জড়তা পরিমাপ হবে ভর দিয়ে। ঠিক আছে? যার ভর বেশি তার জড়তা বেশি, যার ভর কম তার জড়তা কম, তার ত্বরণ বেশি হয়, এই জন্য তাড়াতাড়ি ত্বরণ হয়, বেশি ত্বরণ হয়, তাই না? তাহলে আমরা বলতে পারি মাস ইজ দ্য মেজার অফ ইনার্শিয়া। এই জন্য এই ভরকে ইনার্শিয়াল মাসও বলা হয়। আমরা কি কনক্লুড করতে পারি এখান থেকে? মাস মানে ভর ইজ দ্য মেজার অফ
ইনার্শিয়া। এই হচ্ছে তোমার দ্বিতীয় গতিসূত্রের যে গাণিতিক রূপ, সেখান থেকে কিন্তু আমরা এই বিষয়টা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আরও একটা জিনিস, দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা আরেকটা সূত্র, খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র তৈরি করতে পারি, ডিরাইভ করতে পারি, সেটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো চলো সেটা করি। দেখো, কনজারভেশন প্রিন্সিপল অফ লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ হিসেবে যেটা পেয়েছি সেটা কি, এফ ইকুয়াল টু ডিপি ডিটি, তাই পেয়েছি। আলটিমেটলি ক্যালকুলাস ফর্মে যেখানে করেছিলাম এটাই ছিল, এফ ভ্যারিজেস ডিপি ডিটি ছিল। আলটিমেটলি এটা এই ভ্যারিজেস দিলে পরে যে কনস্ট্যান্টটা এখানে আনতে হয়, সেই কনস্ট্যান্টটার ভ্যালু 1, তার মানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এফ ভ্যারিজেস এফ ইকুয়াল টু ডিপি ডিটি। Now if f equal to 0, then dp dt is 0. Now what does it imply? dp dt 0 হওয়ার অর্থ কি? Therefore we may write p equal to constant. তার মানে যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয়, তাহলে কোনো সংস্থার যে রৈখিক ভরবেগ সেটা অপরিবর্তিত থাকে। এটা বুঝেছো নিশ্চয়ই, dp dt 0, p এর ডেরিভেটিভ 0, তার মানে p কীরকম, কনস্ট্যান্ট। তো এটাই কিন্তু সূত্র, ইফ এফ ইকুয়াল টু 0 পি রিমেইনস কনস্ট্যান্ট। এটাই কিন্তু রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আমি আরেকটু ইলাবোরেটলি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো বিষয়টা, ধরো একটা বস্তু, তার ভর এম, সে u1 বেগে চলছিল, u1 বেগে চলছিল, ধরো m1 ভরের বস্তু। আরেকটা বস্তু, তার ভর m2, সে u2 বেগে চলছিল। চলতে চলতে ওদের মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষের পর ওদের বেগ পরিবর্তিত হয়ে m1 ভরের বস্তুর বেগ হলো v1 এবং m2 ভরের বস্তুর বেগ হলো, মনে করো, v2। তো এই ক্ষেত্রে কিন্তু দেখো বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি, ওদের নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় কিন্তু ইন্টারনাল ফোর্স অ্যাপ্লাইড হয়। 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর উপরে বল প্রয়োগ করে, 2 নম্বর বস্তু একই রকমভাবে 1 নম্বর বস্তুর উপরে বল প্রয়োগ করে। সেটা আমরা তৃতীয় গতিসূত্রে পড়বো, এখনও যাইনি। যাই হোক, সেখানে যাব, তারপরে এটা প্রমাণও করবো আমরা এই সূত্রটা তৃতীয় গতিসূত্রের সাহায্যে। ওকে, তো বাইরে থেকে তো কোনো বল প্রযুক্ত হয়নি। তো বাইরে থেকে যেহেতু বল প্রযুক্ত হয়নি, সুতরাং এই সূত্রটা প্রযোজ্য। সুতরাং আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি m1 u1 প্লাস m2 u2, এটা হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ, ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, সংঘর্ষের পরের ভরবেগ সেম থাকবে। এটা আমরা প্রমাণ করেও দেখাতে পারি, আমরা প্রমাণ করে দেখাবো। তার জন্য আমাদের তৃতীয় গতিসূত্রটা পড়তে হবে। তাহলে এই যে সূত্রটা, প্রিন্সিপল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তুমি কিন্তু এটাকে বলতে পারো এটা কিন্তু দ্বিতীয়, এটা কোনো ফান্ডামেন্টাল না, এটা কিন্তু দ্বিতীয় গতিসূত্রেরই একটা অনুসিদ্ধান্ত। তোমাদের যেমন উপপাদ্য করতে উপপাদ্যের শেষে অনুসিদ্ধান্ত থাকতো কিছু, তাই না? তো এরকমই একটা অনুসিদ্ধান্ত কিন্তু এটা। ফান্ডামেন্টাল সূত্রটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, সেখান থেকে কিন্তু আমরা এই জায়গায় পৌঁছাতে পারি। সূত্রটা কি, যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তুসমূহের রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম যে এই দুটো বস্তু চলছিল, সংঘর্ষ হলো, সংঘর্ষের পর ওদের ভরবেগ চেঞ্জ হলো ঠিকই, কিন্তু মোট ভরবেগ যেটা, সেটা কিন্তু আগে এবং পরে একই থাকবে, যেহেতু এক্ষেত্রে বাইরে থেকে কোনো বল প্রয়োগ হয়নি। ওদের মধ্যে বল প্রয়োগ হয়েছে ঠিকই, কিন্তু বাইরে থেকে বল প্রযুক্ত কিন্তু হয়নি। ক্লিয়ার? ওকে, এখন আমরা চলে যাব তৃতীয় সূত্রে, অর্থাৎ থার্ড ল অফ মোশন। তৃতীয় সূত্রে যেটা বলা হয়েছে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে এনি ফোর্স হ্যাজ অ্যান অপোজিট ফোর্স। অর্থাৎ যে কোনো বস্তুর উপরে যখনই কোনো বল প্রযুক্ত হয়, বস্তুটা কিন্তু তার বিপরীতে একটা বল প্রয়োগ করে। কীরকম? খুব সিম্পল এক্সাম্পল, ধরো একটা টেবিল, তার উপরে তুমি একটা বস্তু রেখেছ। এই বস্তুটা টেবিলের উপর যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে ওর ওজন ডাব্লু। পৃথিবী ওকে যে বলে টানছে সেটাও টেবিলের উপর প্রয়োগ করছে। তাহলে টেবিল কী করবে? অ্যাকর্ডিং টু দিস
ল টেবিলও ঠিক একই পরিমাণ বল এই দিকে প্রয়োগ করবে। এটাকে বলে রিয়াকশন আর এটাকে বলে অ্যাকশন, এটাকে বলে ক্রিয়া, এটাকে বলে প্রতিক্রিয়া। অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু -W। তুমি যদি ভেক্টর ফর্মে লেখো মিনিংগুলো আরও পরিষ্কার হবে। সো এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট রিয়াকশন। নাও অ্যাকশন আর রিয়াকশন কি? এরা হচ্ছে ফোর্স। তুমি যা খুশি, যা কিছুর ওপরে তুমি বল প্রয়োগ করো না কেন, তার একটা রিয়াকশন থাকবে, এবং রিয়াকশন ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট টু দ্য অ্যাকশন। ক্লিয়ার? ধরো এখানে একটা দেওয়াল আছে, আমি যদি এই দেওয়ালের উপরে আমার হাত দিয়ে এদিকে এফ বল প্রয়োগ করি, তাহলে পরে দেওয়ালটাও কিন্তু আমার উপরে এফ বল প্রয়োগ করবে, ঠিক উল্টো দিকে। তো এই অ্যাকশন রিয়াকশনের অনেক উদাহরণ তোমরা ছোটোবেলায় পড়েছো। যেমন ধরো বন্দুক থেকে গুলি ছুড়লে পরে বন্দুকটা পেছনে চলে আসে, নৌকা থেকে লাফ দিলে পরে নৌকাটা পেছনে চলে যায়, আরোহী সামনে চলে যায়, তাই না? রকেট কিভাবে ওড়ে, সেগুলো সবই অ্যাকশন রিয়াকশনের জন্য হয়, রিয়াকশনের জন্য হয়। পাখি কিভাবে আকাশে ওড়ে, সেটাও রিয়াকশনের জন্য হয়। আমরা কিভাবে রাস্তায় হাঁটি, সেটাও রিয়াকশনের জন্য হয়। তো এগুলো সবই কিন্তু রিয়াকশনের জন্য হয়। আমি দুই একটা এক্সাম্পল একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো পাখি কিভাবে ওড়ে। ধরো একটা পাখি, মনে করো এটা হচ্ছে পাখি, তার এটা হচ্ছে দুটো পাখা। ও কি করে, যদি ভার্টিক্যালি উপরের দিকে উঠতে চায়, ও কি করে, এই পাখা দিয়ে হাওয়ার উপরে এই ডিরেকশনে বল প্রয়োগ করে। ফলে হাওয়া কি করে, ওর উপরে এই ডিরেকশনে রিয়াকশান দেয়। এই যে রিয়াকশান R1 আর R2, এই রিয়াকশান দুটোর যে উলম্ব উপাংশ দুটো, দেখো এই রিয়াকশানের কিন্তু দুটো করে উপাংশ আছে, এই একটা আর এই একটা, অর্থাৎ এই যে উলম্ব উপাংশ, অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ, অনুভূমিক উপাংশ। আর কি করে, ওর নিচের দিকে আছে হচ্ছে পাখির ওজন। তো এই যে উলম্ব উপাংশ দুটো, R1 এর উলম্ব উপাংশ আর R2 উলম্ব উপাংশ, R1 ভার্টিক্যাল আর R2 ভার্টিক্যাল, এই R1 ভার্টিক্যাল আর R2 ভার্টিক্যাল, R1 ভার্টিক্যাল প্লাস R2 ভার্টিক্যাল, এটা যদি ডাব্লুর চাইতে বড় বা অ্যাটলিস্ট ডাব্লুর সমান হয়, তাহলে পরে ও উপরে উঠতে পারবে। যদি সমান হয় তাহলে সমবেগে উঠতে পারবে, আর যদি বড় হয় তাহলে ত্বরণ সহ উঠতে পারবে। কথাটা বুঝতে পেরেছ? একটা জিনিস মনে রাখবে, এই অ্যাকশন এবং রিয়াকশন নিয়ে একটা গন্ডগোলের ব্যাপার আছে। সেটা হচ্ছে খুব সিম্পল ব্যাপার, গন্ডগোল যাতে না হয় তাই বলে দিই। সেটা হচ্ছে অ্যাকশন আর রিয়াকশন কিন্তু একই বস্তুর উপরে প্রযুক্ত হয় না। ফলে কোনো বস্তুর উপরে ক্রিয়াশীল বল আঁকার সময় আমরা কিন্তু দুটো বল নিশ্চয়ই আঁকবো না, অর্থাৎ অ্যাকশন রিয়াকশন দুটো কিন্তু আঁকবো না, হয় রিয়াকশন আঁকবো না হলে অ্যাকশন আঁকবো। কথা বুঝতে পারছো? যেমন এখানে টেবিল আছে, ব্লক আছে আর টেবিল আছে। তো ব্লকের উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে এটা হচ্ছে রিয়াকশন, আর টেবিলের উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে এটা হচ্ছে অ্যাকশন বলেছিলাম আমি, তাই না? এই যে ডাব্লিউ এবং আর, এই বল দুটো কিন্তু একই বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে না। যখন তুমি ব্লকটাকে ট্রিট করছো, তার উপর প্রযুক্ত বল কিন্তু একটাই, সেটা হচ্ছে আর। হ্যাঁ, ব্লকটার উপরে পৃথিবীর বল আছে, সেটা আলাদা কথা, সেটা ডাব্লু, কিন্তু সেই ডাব্লুটা কিন্তু অ্যাকশন না। কথাটা বুঝতে পারছো? পৃথিবী ওকে টানছে বলে ও সেম বল এই টেবিলটার উপরে প্রয়োগ করে, এই টেবিলটার উপরে ক্রিয়াশীল ডাব্লুটা হচ্ছে অ্যাকশন। কথা বোঝা গেল? অ্যাকশন আর রিয়াকশন কখনোই সেম বস্তুর উপর প্রযুক্ত হয় না। তাই যখন কোনো বস্তুর উপরে ক্রিয়াশীল বল আমরা ছবিতে আঁকি, আমরা দেখবে প্রবলেম সলভ করতে গেলে আমাদের বলের ছবি আঁকতে হবে। আমি বলবো একটু পরে, ফ্রি বডি ডায়াগ্রাম বানাতে হয়, FBD বানাতে হয়। তো FBD বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে একই বস্তুর উপর অ্যাকশন আর রিয়াকশন দুটো বল না এঁকে ফেলি, কারণ অ্যাকশন রিয়াকশন কিন্তু একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, অ্যাকশন রিয়াকশন আলাদা বস্তুর উপর প্রযুক্ত হয়। ক্লিয়ার? ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা একটা নতুন রাশি সম্পর্কে পড়ব, সেটাকে বলা হয় বলের ঘাত বা ইম্পালস অফ এ ফোর্স। তো ইম্পালস মানে হচ্ছে বল আর বলের ক্রিয়াকালের গুণফল। ইম্পালস ইজ I ইকুয়াল টু F ইন্টু টি। এবার যদি এফটা ভ্যারিয়েবল হয়, ধরো যে সময় ধরে বলটা প্রযুক্ত হলো সেই সময়ে এফটা স্থির ছিল না, এফের মানটা পরিবর্তিত হয়েছে, ইন দ্যাট কেস আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এফ ডিটি 0 টু টি, তাই না? এটা যদি তুমি গ্রাফ আঁকো,
ধরো কোনো একটা বস্তুর উপর বল প্রযুক্ত হয়েছে, যে বলটা সময়ের সাথে এইভাবে পরিবর্তিত হয়েছে, দিস ইজ দ্য ফোর্স অ্যাক্সিস, এইভাবে পরিবর্তিত হয়েছে, কখনো বেশি কখনো কম। তো টি সময় ধরে ওর যে বলটা প্রযুক্ত হয়েছে সেই বলের ঘাত কত, তাহলে তোমাকে এই ক্ষেত্রফল বের করতে হবে। তো এই ক্ষেত্রফল কী করে বের করে, দিস ইজ দ্য প্রসেস, ইন্টিগ্রেশন। ওকে, তো ইম্পালস আমাদের একটা নতুন রাশি আর কি, এটা হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল। আর একটা শব্দ আছে, সেটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ইম্পালস আর ইম্পালসিভ ফোর্স কিন্তু এক না। ইম্পালস মানে হচ্ছে ঘাত, বলের ঘাত, আর বাংলায় ইম্পালসিভ ফোর্স মানে হচ্ছে ঘাত বল। হ্যাঁ, ইম্পালসিভ ফোর্স। তো ইম্পালসিভ ফোর্স কি, ধরো কোনো বস্তুর উপরে আমি বল প্রয়োগ করলাম, বলের ক্রিয়াকালটা খুব অল্প, বড় মানের বল। ধরো আমি ফুটবলকে কিক করলাম, অথবা ধরো আমি ক্রিকেট ব্যাট দিয়ে বলকে আঘাত করলাম, অথবা আমি মনে করো হাতুড়ি দিয়ে পেরেককে ঠুকলাম। তো এই ক্ষেত্রে যে বলগুলো প্রযুক্ত হয়, এই বলের ক্রিয়াকাল কিন্তু, অর্থাৎ টিটা কিন্তু ভেরি স্মল, টেন্ডস টু 0। তো এই ধরনের বলকে আমরা বলি ইম্পালসিভ ফোর্স। এবার ইম্পালসিভ ফোর্স ব্যাপারটা কেন, মানে শব্দটা কেন আসছে, কারণ ইম্পালসিভ মানে গুরুত্বটা বলি আর কি। ইম্পালসিভ ফোর্সের জন্য যে ত্বরণ হয়, সেই ত্বরণটা খুব অল্প সময় ধরে হবে। একটা জিনিস মনে রাখবে, একটা বস্তুর উপরে ঠিক যতক্ষণ ধরে বল প্রযুক্ত হবে, ত্বরণ কিন্তু ততক্ষণই হবে, ততক্ষণই বেগ বাড়বে বা কমবে, যদি নেগেটিভ ত্বরণ হয় বা মন্দন হয়। তো বল প্রযুক্ত হওয়া বন্ধ হয়ে গেলেই, বল যখনই শূন্য হয়ে যাবে, তখন কিন্তু ওর ত্বরণ বন্ধ। তো এবার ইম্পালসিভ ফোর্স কীরকম, আমি বললাম ফুটবলকে কিক করলাম, তো একটা ফুটবল, তার বেগ ছিল 0, হঠাৎ করে কিক করলাম, দেখা গেল সে 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ছুটে গেল। তো এই যে 0 থেকে ওর বেগটা 10 মিটার পার সেকেন্ড হলো, কত টাইমের মধ্যে হয়েছে, যতক্ষণ ধরে আমার পায়ের সাথে ফুটবলের সংস্পর্শ ছিল, সেটাই হচ্ছে বলের ক্রিয়াকাল। তাহলে ওর ত্বরণ, এই যে 0 থেকে 10 মিটার পার সেকেন্ড যে হলো, এই ক্ষেত্রে ওর ত্বরণ যে হয়েছে, সেই ত্বরণটা কতক্ষণ ছিল, ত্বরণটা ছিল ঠিক ওইটুকু সময় যতক্ষণ ধরে বল প্রযুক্ত হয়েছে। তো এই ত্বরণটা ক্যালকুলেট করা অসুবিধাজনক। কেন অসুবিধাজনক? বিকজ বলের ক্রিয়াকালটা মেজার করা খুব কঠিন। এই সমস্ত ক্ষেত্রে বল কতক্ষণ ধরে প্রযুক্ত হলো, এটা মেজার করা কঠিন। সেই জন্য আমরা কি দেখি, আমরা শুধু দেখি যে বস্তুটার একটা বেগ ছিল, হঠাৎ করে আরেকটা বেগ হয়ে গেল। ওকে, তার মানে কি, তার মানে হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনটা কিন্তু আমরা মাপতে পারি, কিন্তু ত্বরণ মাপার ক্ষেত্রে অসুবিধা আছে। তাহলে ইম্পালসিভ ফোর্স যখন আমরা প্রয়োগ করি, যেমন এই বস্তুটা প্রথম প্রাথমিক ভরবেগ কত ছিল, 0, অন্তিম ভরবেগ কত, ধরো ওর যদি ওই ফুটবলটার ভর যদি মনে করো যে 200 গ্রাম হয়, তাহলে 0.2 × 10 কেজি মিটার পার সেকেন্ড, তার মানে 2 কেজি মিটার পার সেকেন্ড। পরিষ্কার? আমরা ভরবেগের পরিবর্তনটা দেখতে পারি, ত্বরণ মেজার করার ক্ষেত্রে অসুবিধা আছে ইম্পালসিভ ফোর্স যদি প্রযুক্ত হয়। এই যে বস্তু দুটো এখানে সংঘর্ষ হলো, সংঘর্ষের সময় কিন্তু ওরা একটা আরেকটার উপরে ইম্পালসিভ ফোর্স প্রয়োগ করে। তো ইম্পালসিভ ফোর্সের জন্য ওদের ত্বরণ কিন্তু আমরা মেজার করতে পারি না। আমরা দেখলাম ওর বেগ ছিল আগে u1, হঠাৎ করে হয়ে গেল v1 সংঘর্ষের পরে, এর বেগ ছিল u2, হঠাৎ করে সংঘর্ষের পরে হয়ে গেল v2। পরিষ্কার? ওকে, তাহলে ইম্পালস আর ইম্পালসিভ ফোর্স দুটো কিন্তু আলাদা জিনিস। ইম্পালসিভ ফোর্স ইজ এ কাইন্ড অফ ফোর্স, এর মাত্রা বা একক, ফোর্সের যা মাত্রা বা একক অর্থাৎ ডাইন নিউটন। কিন্তু ইম্পালস কিন্তু আলাদা রাশি। ইম্পালস মানে হচ্ছে F × T, বল ইন্টু বলের ক্রিয়াকাল। তো এই দুটো ডিফারেন্স যাতে পরিষ্কার থাকে। এবং ইম্পালসের তুমি যদি ইম্পালস যদি ক্যালকুলেট করতে চাও, তাহলে তুমি এইভাবে করতে পারো, বলের ঘাত I ইকুয়াল টু কি দেখলাম আমরা, FT। তো F মানে কি, F মানে হচ্ছে ma × T। এবার ma মানে কি, a মানে হচ্ছে v - u বাই টি ইন্টু টি। তার মানে এটা কি দাঁড়ালো, mv - mu। mv - mu কে তুমি কি লিখতে পারো, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, দ্যাট মিনস এটাকে লিখতে পারো ডেল্টা পি। তার মানে ইম্পালস মানে কি দাঁড়ালো তোমার, ইম্পালস মানে, ইম্পালস কিন্তু তোমার ভেক্টর রাশি। তো ইম্পালস মানে হচ্ছে তোমার এটা ভরবেগের পরিবর্তন, এখানে ভেক্টর হবে। ওকে, ইম্পালস মানে ভরবেগের পরিবর্তন, এবং এর দিক কোন দিকে, ভরবেগের পরিবর্তন যেই দিকে হবে সেই দিকে, বল যেদিকে প্রযুক্ত হবে সেই দিকে, সোজা কথা বলের দিক বা ভরবেগের পরিবর্তনের দিক। বোঝা গেল? ইম্পালস মানে ভরবেগের পরিবর্তন, এবং এর একক হচ্ছে ভরবেগের একক। কিন্তু ইম্পালসিভ ফোর্স কিন্তু এক ধরনের বল,
যার প্রভাবে ত্বরণ মাপা অসুবিধাজনক, আমরা শুধু ভরবেগের পরিবর্তনটা দেখতে পারি, কিন্তু ওটা কিন্তু বল, তার একক কিন্তু ডাইন বা নিউটন। ক্লিয়ার? ওকে ওকে, এবার আমরা ওই যে রৈখিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র ছিল, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকেও কিন্তু তৃতীয় সূত্রে আসা যায়, অথবা তৃতীয় সূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে আমরা পৌঁছাতে পারি। তো তৃতীয় সূত্রটাকে এই জন্য তুমি মানে ফান্ডামেন্টাল ল নাও বলতে পারো। আমি একটু আগেই বলেছিলাম একটা কথা, যে দ্য রিয়েল ল অফ মোশন ইজ দ্য সেকেন্ড ল। তার কারণটা কি? সেকেন্ড ল থেকে দেখো আমরা ফার্স্ট লতে পৌঁছাতে পারি, আবার সেকেন্ড ল থেকে আমরা থার্ড লতেও আসতে পারি, কারণ সেকেন্ড ল থেকে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পেয়েছি। তো রৈখিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র, সেটা থেকে কিন্তু আমরা থার্ড লতে চলে যেতে পারি। কেমন করে দেখো, ওই উদাহরণটা আবার নিচ্ছি। এই যে m1 ভরের বস্তু u1 বেগে চলছিল, m2 ভরের বস্তু u2 বেগে চলছিল, সংঘর্ষ হলো, সংঘর্ষের পর m1 ভরের বস্তুর বেগ হলো v1, m2 ভরের বস্তুর বেগ হলো v2। ওকে, এবার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এবার এদেরকে এরকমভাবে লেখো, m1 v1 মাইনাস m1 u1, সরি এটা u1, হ্যাঁ, ইকুয়াল টু m2 u2 মাইনাস m2 v2। পরে লিখতে সাইড চেঞ্জ করলাম, শুধু এটাকে এই পাশে নিয়ে গেলাম আর এটাকে এই পাশে নিয়ে গেলাম। এবার এটা মানে কি? এটা হচ্ছে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, তার মানে এটা হচ্ছে ডেল্টা p1। আর এটা মানে কি? এটা মানে হচ্ছে, যদি মাইনাস কমন নাও, মাইনাস কমন নিয়ে লিখলে এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন, ডেল্টা p2। প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন মানে কি? ভরবেগের পরিবর্তন একটু আগে দেখলা হচ্ছে বল ইনটু, এই যে ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে বল ইনটু সময়। তার মানে এটা হচ্ছে প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল দ্বিতীয় বস্তুর দ্বারা F12। F12 মানে হচ্ছে ফোর্স অন 1/2 অ্যাপ্লাইড বাই 2। তাহলে এটা যদি F12 হয়, এটা তাহলে কি হবে? ইকুয়াল টু মাইনাস ফোর্স অন 2/1। তার মানে আমি কি পেলাম? আমি পেলাম যে সংঘর্ষের সময় অ্যাকচুয়ালি, তার মানে কি হয়, সংঘর্ষের সময় ওরা একটা আরেকটার উপরে সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে। ফোর্স অন 1/2 ইজ ইকুয়াল টু ফোর্স অন 2/1 বাট অপোজিটলি ডিরেক্টেড। তার মানে সংঘর্ষের সময় অ্যাকচুয়ালি এই যে এই সময়টাতে কি হয়, এক নম্বর বস্তু, এটা দুই নম্বর বস্তু, এক নম্বর বস্তু এর উপরে যে বলটা প্রয়োগ করে সেটা যদি F12 হয়, দুই নম্বর বস্তু কি করে, ঠিক একই বল F21 প্রয়োগ করে, যার মানটা সমান কিন্তু দিকটা হচ্ছে বিপরীত। এই যে মাইনাস সাইনটা সেটাই ইন্ডিকেট করছে। তাহলে এটা কোন সূত্র? নিউটনের তৃতীয় গতিসূত্র। ক্লিয়ার? আবার উল্টো দিক থেকে তুমি কিন্তু তৃতীয় গতিসূত্র থেকেও এখানে পৌঁছাতে পারো, জাস্ট এইখান থেকে শুরু করো, পরপর চলে যাও। প্রথমেই তুমি বলবে যে তৃতীয় গতিসূত্র অনুসারে এটা এটার উপরে যে বল প্রয়োগ করে, এটাও এটার উপরে একই বল প্রয়োগ করে, ঘাত বল, সেই এটা লিখবে। তারপরে এটাকে এটা লিখবে। এটাকে এটা লিখতে গেলে অ্যাকচুয়ালি কি করতে হবে? এটাকে এটা লিখতে গেলে অ্যাকচুয়ালি লিখতে হবে হচ্ছে এটাকে টি দিয়ে। দেখো একটা জিনিস, এটা তো ডেল্টা পি ছিল, তো ডেল্টা পি থেকে এফ কিভাবে হয়ে গেল? তোমাদের এটা আশ্চর্য লাগতে পারে। অ্যাকচুয়ালি ডেল্টা পি মানে কি? ডেল্টা পি মানে হচ্ছে তোমার বল ইনটু সময়। তাহলে এখানে তুমি সময়টা গুণ করে দিতে পারো এর সাথে, তাই না? ভরবেগের পরিবর্তন মানে কি? বল ইনটু সময়, মানে বলের ঘাত, সোজা কথা। তো এটাকে এবার পরের লাইনে ক্যান্সেল করে দাও। আমি এটা একবারে করে দিয়েছিলাম, হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, পরের লাইনে করে দাও। ওকে, তো এই হচ্ছে আমরা কি করতে পারলাম তাহলে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে স্টার্ট করেছিলাম। দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা ভরবেগ সংরক্ষণ সূত্র এই যে এইটা পেয়েছিলাম, এখান থেকে আমরা দেখো তৃতীয় গতিসূত্রে চলে আসলাম, ঠিক কি না? তার মানে কোন সূত্রটা গতিসূত্র, মানে মেইন গতিসূত্র বলবে তুমি, রিয়েল ল কোনটাকে বলবে? দ্য রিয়েল ল অফ মোশন ইজ দ্য সেকেন্ড ল।
কারণ সেকেন্ড ল থেকে ফার্স্ট লতেও যাওয়া যায়, সেকেন্ড ল থেকে থার্ড লতেও আসা যায়। এবার যেটা বলছিলাম যে উল্টো দিকটাও প্রমাণ করা যায়, অর্থাৎ তুমি যদি এইটা ফান্ডামেন্টাল ধরে নাও যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, সেটাকে তুমি যদি নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে প্রমাণ করতে চাও করতেই পারো। এখান থেকে স্টার্ট করবে, পরের লাইনে টি দিয়ে মাল্টিপ্লাই করবে, তারপরের লাইনে এটা লিখবে, কারণ এফটি মানে হচ্ছে ডেল্টা পি, বল ইন্টু সময় মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, তারপরের লাইনে এরকম লিখবে, তারপরের লাইনে এরকম লিখবে, বাস হয়ে গেল। রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র তো এটাই। ক্লিয়ার? ওকে, তো এই হচ্ছে মোটামুটিভাবে এই চ্যাপ্টারের যেটুকু থিওরি পার্ট আমার বলার কথা ছিল, থিওরি পার্ট কিন্তু এইটুকুই। এবার এরপরে এটা কিছুই না, এই পার্টটা জাস্ট একদম মিনিমাম নলেজ যেটা আমাদের রাখতে হবে। এরপরে যেটা করব সেটাই আসল, অর্থাৎ এই যে যা যা নলেজ আমি গেইন করলাম, যা যা কনসেপ্ট আমার হলো, যা সূত্র আমরা শিখলাম, এই সূত্রগুলোকে এবার প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব? ইন রিয়েল সিচুয়েশন, ইন রিয়েল প্রবলেমস। এটাই আসল কথা, এটা আমরা নেক্সট ক্লাসে শিখব। আমি নেক্সট ক্লাস থেকে শুরু হবে প্রবলেম, একদম প্রবলেম কিভাবে শুরু করতে হবে, প্রবলেমকে কী করে সলভ করতে হবে, আমি একদম মানে সিস্টেমেটিক্যালি তোমাদের বলবো এবং প্রবলেম সলভ করব। আমরা অনেক মানে ইজি থেকে শুরু করে আস্তে 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 কঠিন প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম আমরা সলভ করব। আশা করি তোমাদের ভালো লাগবে আর কি। তো এইটুকু হচ্ছে একদম কম্প্যাক্ট ফর্মে থিওরি পার্ট। এই থিওরি পার্টটা তোমরা মোটামুটি দেখে নেবে, মোটামুটি ফর্মুলা টর্মুলা কী আছে, কিভাবে আসলো সেগুলো একটু জেনে নেবে, বাস। এখান থেকে মনে করবে না যে কোনো কোশ্চেন পরীক্ষায় আসবে। বোর্ডের পরীক্ষায় হ্যাঁ আসতে পারে, যেমন এই কোশ্চেনটা আসে যে থার্ড ল থেকে এটা প্রমাণ করো, অথবা উল্টোটা করো, মানে ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে থার্ড ল প্রমাণ করো, এগুলো আসে তো খুবই কম আর কি। কিন্তু মেইনলি টার্গেটটা হবে হচ্ছে আমাদের প্রবলেম সলভ করা, এটা যাতে মাথায় থাকে। তো প্রবলেম কী করে সলভ করতে হয় আমি একদম সিস্টেমেটিক্যালি ডিসকাস করব পরের ক্লাসে। ওকে, এই ক্লাসে এটুকুই।